ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প পান্না দিঘির জোড়া রুই। দূর থেকে দেখলে মনে হয় ঘোড়ার খুরের মতো বাঁকা একটা উঁচু বাঁধ, আর তার কোলে টলটল করছে পান্না দিঘির স্বচ্ছ জল। বাঁধটা কিন্তু সত্যিকারে বাঁধ নয়। বাঁধ বলে দেখে মনে হয়, কিন্তু আসলে ওটা বাঁধ ছিল না। 1000 বছর আগের কথা। তখন সেখানে ছিল রাজপ্রাসাদ। 3 দিক থেকে প্রকাণ্ড দিঘিকে ঘিরে রেখেছিল। সেই প্রাসাদে থাকতেন রাজা, রানী, রাজকন্যা। লোকজন, দাস দাসী চারিদিক গম গম করত। রানী এসে দিঘির পাথর বাঁধানো ঘাটে স্নান করতেন। রাজকন্যা পান্নার মতো জল ছিটিয়ে সাঁতার কাটতেন। এখন সেখানে আর জনমানব নেই। রাজার অট্টালিকা ভেঙে গেছে, রাজপ্রাসাদ ধ্বংস হয়েছে, ওপরে বড় বড় গাছ গজিয়েছে। রাজা, রানী, রাজকন্যা স্বপ্নের মতো অতীতের ছায়ায় মিলিয়ে গেছেন। কেবল পান্না দিঘির সবুজ জল আজও আগের মতো টলটল টলটল করছে। দিঘির যেদিকে বাঁধ নেই, সেই দিকেই কিছু দূরে একটি ছোট্ট গ্রাম আছে। গ্রামের বউরা, মেয়েরা সেই দিঘিতে জল আনতে আসে। পান্না দিঘির জল খুবই স্বচ্ছ, তবে হ্যাঁ, তলায় শ্যাওলা ভরে আছে। তবু তার মতো মিষ্টি জল আর কোথাও নেই, যেন মিছরির শরবত। তাই গাঁয়ের মেয়েরা ওখান থেকেই জল নিয়ে যায়। পশ্চিমের আকাশে যখন সন্ধ্যার আলো ঝিলমিল করে, তখন গ্রামের মেয়েরা জল নিতে আসে। দিঘির পাথর বাঁধানো ওই ঘাটের ওপর বসে থাকে, দুদণ্ড বসে গল্প করে। হঠাৎ কোনো কোনো দিন তারা দেখতে পায় একজোড়া প্রকাণ্ড রুই মাছ ঘাটের কাছেই ঘুরে বেড়ায়। কখনো কখনো তারা ঘাটের খুব কাছে আসে, কখনো কখনো গভীর জলের মধ্যে চলে যায়। তাদের গায়ে যেন সোনার আঁশ লাগানো, গায়ের রংটা একদম গলন্ত সোনার মতো। ওই জোড়া রুই মাছকে দেখে মেয়েরা গল্প বন্ধ করে দেয়। যখনই তারা দেখতে পায়, এক দৃষ্টিতে রুই মাছের দিকে মুগ্ধ হয়ে সবাই তাকিয়ে থাকে। তারপর তারা যখন আবার দূরে সরে যায় বা গভীর জলের মধ্যে চলে যায়, তখন মেয়েরা আবার গল্প করতে শুরু করে। ওই জোড়া রুই মাছগুলোকে দেখলেই মনে পড়ে যায় কতদিনের পুরনো রূপকথা, যা তারা মা ঠাকুমাদের মুখে শুনেছিল। সন্ধ্যের ঝিমিয়ে পড়া আলোয় ভাঙা রাজপুরী আবার জীবন্ত হয়ে ওঠে। পান্না দিঘিতে তখন অনেক মাছ ছিল। রাজকুমারী মধুমতি মাছ খেতে খুব ভালোবাসতেন, তাই রাজা দিঘিতে নানা জাতের, নানা ধরনের মাছ ছাড়ার ব্যবস্থা করেছিলেন। রুই, কাতলা, চিতল, আরও কত কি। মধুমতির যখন যে মাছ খাওয়ার ইচ্ছে হতো, সেই মাছই দিঘি থেকে তুলে নিয়ে যাওয়া হতো। জেলেরা এসে জাল ফেলে সে মাছ ধরে নিয়ে যেত। দিঘিতে একটি মাছ ছিল, তার চেহারা ছিল ভারী সুন্দর, গোলাপি রং, নদর গঠন। তাকে দেখে মনে হয় উঁচু বংশের মাছ। সে অন্য মাছেদের সঙ্গে মেশে না, ঘাটের কিনারায় কিনারায় মাঝে মাঝে এসে ঘুরে বেড়াতো। দিন সে দেখতে পেল মধুমতি ঘাটের সামনে বসে সখীদের সাথে জল নিয়ে খেলা করছিল। তার চোখের পলক আর পড়ল না। সে মধুমতির পানে চেয়ে রইল তো চেয়েই রইল। কি রূপ মধুমতির! যেন পান্না দিঘির সবুজ জলে সোনার পদ্ম ফুটেছে। সেই দিন থেকে মাছ আর ঘাট ছেড়ে যায় না। যখনই মধুমতি স্নান করতে আসেন, জলের ভেতর থেকে পলকহীন চোখে তার পানে চেয়ে চেয়ে দেখতে থাকে। তিনি যখনই সাঁতার কাটেন, সেও সঙ্গে সঙ্গে ঘুরে বেড়ায়। রাজকুমারী সখীরা বলে, উমা, কি সুন্দর রুই মাছ, ঠিক যেন রাজপুত্তর। মধুমতি হেসে বলে, ও যদি মাছ না হয়ে মানুষ হতো, ওর গলায় মালা দিতুম। শুনে মাছের খুব আনন্দ হয়, কিন্তু আবার দুঃখও হয়। জলের মাছ তো ডাঙ্গার মানুষকে বিয়ে করতে পারে কি? এই বিয়ে তো হতে পারে না। এমন ভাবেই দিন কাটে। মাছের দেবতা হচ্ছেন মিনেশ্বর, সাক্ষাৎ মৎস্য অবতার। দিঘির অতল তলে ঝিনুকের মন্দিরে তিনি থাকেন। একদিন মাছ গিয়ে তার দোরে ধর্ণা দিল, ঠাকুর, আমাকে মানুষ করে দাও। কিন্তু মাছের মানুষ হওয়া তো সম্ভব নয়। মিনেশ্বর তার প্রার্থনা একদম মঞ্জুর করল না। মাছও নাচরবান্দা ধর্ণা দিয়ে পড়ে রইল, খায় না, দায় না, কেবল বলে, ঠাকুর, আমাকে মানুষ করে দাও। না খেয়ে খেয়ে তার শরীর একেবারে আধখানা হয়ে গেল। শেষে তার অবস্থা দেখে মিনেশ্বরের দয়া হলো। মিনেশ্বর বললেন, আচ্ছা যা,
বর দিলাম, ডাঙায় উঠলেই তুই মানুষ হয়ে যাবি। কিন্তু একটা কথা মনে রাখিস, মানুষ হবার পর মাছ খাবি না, মাছ খেলেই আবার মাছ হয়ে যাবি। মাছ রাজি হলো, খুব খুশিও হলো। মিনেশ্বরকে প্রণাম করে তাড়াতাড়ি জলের ওপরে সে ভেসে উঠল। তারপরই সে ডাঙায় লাফ দিয়ে উঠে গেল। ততক্ষণ তো পান্নাদিঘির কিনারায় মহা হইচই পড়ে গেছে। রাজকন্যা পাকা রুই মাছের ঝোল খাবেন, ইচ্ছে হয়েছে আজ তার ওটাই খাওয়ার। তাই জেলেরা জাল নিয়ে দিঘিতে মাছ ধরতে এসেছে, কিন্তু যতবার জাল ফেলছে রুই মাছ তো উঠছে না। উঠছে কাতলা, মৃগেল, কালবোস। তারপর আমাদের রুই মাছ যে ভেসে উঠে ছিল সে অমনি ঝপাং করে জালে পড়ে গেল। আর কোথায় যাবে? জেলেরা জাল টেনে ডাঙায় তুলে নিল। জালের মধ্যে সোনার বরণ রুই মাছ তখন ধরপড় ধরপড় করছে। তারপরই ঘটল অবাক কাণ্ড। জাল ডাঙায় তোলার সঙ্গে সঙ্গেই কোথায় রুই মাছ, তার বদলে জালের মধ্যে জড়িয়ে আছে এক পরম সুন্দর যুবক। জেলেরা ভ্যাবাচ্যাকা খেয়ে জাল ফেলে দৌড় মারল। রাজকুমারী মধুমতি তিনতলার জানালায় দাঁড়িয়ে মাছ ধরা দেখছিলেন। জেলেরা জাল ফেলে পালিয়ে গেল কেন দেখে তিনি নেমে এলেন। ঘাটে এসে দেখলেন জালে জড়িয়ে আছে সোনার বরণ রাজকুমার। তার কানে শঙ্খের কুণ্ডল, হাতে শঙ্খের বাজুবন্ধ। রাজকুমারীকে দেখে সে হাসল, মধুমতিও হাসলেন। চাপা কলির মতো আঙ্গুল দিয়ে জালের বাঁধন খুলে দিলেন। বললেন, তুমি কে? সে বলল, আমি শঙ্খপুরীর রাজপুত্র, আমার নাম শঙ্খকুমার। মধুমতির চোখে তখন প্রেম ভাসছিল, দুই চোখ আনন্দে নেচে উঠল। ওদিকে রাজসভায় রাজা খবর পেয়ে গেছিলেন। জেলেরাই গিয়ে বলেছিল মাছ ধরতে তারা নেমেছিল, কিন্তু এক যুবক উঠে এসেছে। জালের মধ্যে মাছ নয়, যুবক ধরা পড়েছে। রাজা তাই ছুটে ছুটে দেখতে এসেছিলেন। ঘাটের সামনে এসে তিনি দাঁড়িয়ে দেখলেন মধুমতির পাশে এক অপূর্ব সুন্দর যুবক বসে আছে। রাজা বললেন, এ কি? অন্দরমহলের ঘাটে তুমি কে? কি করে এলে? শঙ্খকুমার রাজাকে নিজের পরিচয় দিলেন। রাজা বললেন, শঙ্খকুমার, তুমি এখানে এলে কি করে? শঙ্খকুমার বললেন, পান্নাদিঘি থেকে শঙ্খপুরী পর্যন্ত জলের তলায় সুড়ঙ্গ আছে, আমি সেই পথে এসেছি। রাজা বললেন, কিন্তু নিজের রাজ্য ছেড়ে এখানে এলে কেন? শঙ্খকুমার বললেন, শঙ্খপুরীতে মানুষ নেই, সেখানে মন টেকে না, তাই মানুষের রাজ্যে এসেছি। রাজা খুশি হয়ে বললেন, বেশ, মনের আনন্দে এখানে বাস করো। তুমি যখন রাজপুত্র তখন আমাদের প্রাসাদেই থাকতে পারো। শঙ্খকুমার এরপর রাজপ্রাসাদেই রয়ে গেলেন। দাস দাসীরা তার সেবা করে, রানীমা অনেক আদর করে, সামনে বসিয়ে খাওয়ান। শঙ্খকুমার ক্ষীর, নানারকম মিষ্টি খেতে খুব ভালোবাসে, শুধু মাছটাই খায় না। রাজার পাকশালায় রুই মাছের ঝোল, চিতল মাছের ঝাল সব রান্না হয়, কিন্তু শঙ্খকুমার তা স্পর্শও করেন না। রানীমা বললেন, আহা, কেন বাছা, তুমি মাছ খাও না? শঙ্খকুমার বললেন, মাছ আমার ভালো লাগে না। মধুমতি মনে মনে ভাবেন, উমা, এমন মানুষ আছে নাকি যার মাছ ভালো লাগে না? যাই হোক, শঙ্খকুমার মনে সুখে আছেন, যেন ঘরের ছেলে। রোজ পান্নাদিঘিতে স্নান করতে নামেন, মধুমতিও স্নান করে আসেন। দুজন মিলে বিরাট দিঘির এপারে ওপারে সাঁতার কাটে। মনে হয় দুইটি রাজহাঁস দিঘির সবুজ জলে যেন খেলা করে বেড়াচ্ছে। একদিন হলো কি, মধুমতি আগে দিঘির ঘাটে স্নান করতে এসেছেন। তিনি দেখলেন দিঘির ঠিক মাঝখানে একটি সুন্দর নীল পদ্ম ফুটেছে। মধুমতির ইচ্ছে হলো তিনি নীল পদ্মটি তুলে আনবেন, আর শঙ্খকুমার যখন আসবেন তখন তাকে সেটি উপহার দেবেন। মধুমতি জলে নামলেন, সাঁতার কেটে ফুলটি তুলে আনতে গেলেন, কিন্তু যেই তিনি ফুলটি তোলবার জন্য হাত বাড়িয়েছেন অমনি পদ্মের ভেতর থেকে একটা কালো ভোমরা বেরিয়ে তার আঙ্গুলে হুল ফুটিয়ে দিল। অমনি মধুমতির হাতে খিল ধরল। তিনি আর ভেসে থাকতে পারলেন না, ডুবে যেতে লাগলেন। সেই সময় শঙ্খকুমার ঘাটে এসেছিল। মধুমতিকে দেখতে পেয়ে তিনি ডাক দিলেন, শঙ্খকুমার, আমি ডুবে যাচ্ছি, আমাকে বাঁচাও। রাজকুমারী চিৎকার করলেন। শঙ্খকুমার জলে ঝাঁপিয়ে পড়লেন। পলকের মধ্যে সাঁতার কেটে মধুমতিকে জল থেকে তুলে আনলেন। এরপর রাজারানী খবর পেয়ে তাড়াতাড়ি ছুটে এলেন। রানী মেয়েকে বুকে চেপে ধরলেন। রাজা শঙ্খকুমারকে জড়িয়ে বললেন, কুমার, কি পুরস্কার চাও বলো? শঙ্খকুমার তখন হাসি মুখে মধুমতির দিকে আঙ্গুল দিয়ে দেখালেন। রাজা বললেন, ভালো, তুমি মধুমতির প্রাণ বাঁচিয়েছ,
ওকে তোমার হাতে দিলাম। তারপর ধুমধাম করে আলো বাতি সাজিয়ে বাজনা বাজিয়ে নাচ গান করে মহা উৎসবের মাধ্যমে রাজকন্যা মধুমতির সঙ্গে শঙ্খকুমারের বিয়ে হয়ে গেল। এরপর দুজনে মনের আনন্দে আছেন। সোনালি দিন কাটে, রূপলি রাত আসে, শীত কাটে, বসন্ত আসে, ফুল ঝরে, ফল পাকে। রাজবাড়িতে দিনে দোল, রাতে দেওয়ালি, সুখের গান বেজে ওঠে চারিদিকে। কিন্তু মধুমতির মনে একটি ছোট্ট কাঁটা ফুটে আছে। স্বামী মাছ খায় না, কেন খায় না? মধুমতি নিজে মাছ ভালোবাসেন, কিন্তু স্বামীর মাছে ইচ্ছে নেই বলে তারও আর মাছ খেতে ইচ্ছে করে না। মাঝে মাঝে স্বামীকে তিনি বলেন, তুমি মাছ খাবে না? শঙ্খকুমার বলে, না। একবার খেয়ে দেখো না, খুব ভালো লাগবে। মধুমতির কথায় শঙ্খকুমার বলে, না, আমি খাবো না। মধুমতি নিঃশ্বাস ফেলেন, তার চোখ ছলছল করে ওঠে। শঙ্খকুমার বলে, চলো, অশোক গাছের তলায় দোলা বেঁধেছি, দুজনে একসাথে দুলব। এমনি করেই দিন কাটছিল। রাজার পাকশালায় এক রাঁধুনি ছিল। সে দারুণ মাছ রাঁধত। সে একদিন মধুমতিকে বলল, রাজকুমারী, স্বামী মাছ খাচ্ছে না বলে তুমিও মাছ খাওয়া ছেড়ে দিয়েছ? তবে কি আর মাছ রান্না হবে না? আমি কার জন্য মাছ রান্না করব? মধুমতি বললেন, এ কি বলো? রাজবাড়িতে অন্যরা সবাই মাছ খাবে, তুমি তাদের জন্য করো। কিন্তু রাঁধুনিটি বলল, একটা উপায় আমি করতে পারি। এমনভাবে মাছটা রাঁধব, শঙ্খকুমার বুঝতেই পারবেন না যে তিনি মাছ খাচ্ছেন। এমনি ভেবে খেয়ে নেবেন, তিনি বুঝে উঠতে পারবেন না। তখন তিনি দেখবেন নিজেই তারপর থেকে মাছ খেতে চাইবেন। রাঁধুনির কথা শুনে মধুমতির খুব ভালো লাগলো। কথাটি তার মনে ধরল। বলল, তাই করো তাহলে। রাঁধুনি তখন কোমরে আঁচল বেঁধে জমিয়ে মাছ রান্না করতে শুরু করলো। সেদিন দুপুরবেলা শঙ্খকুমার খেতে বসেছেন। সোনার থালায় ৩২টি বাটিতে নানারকম ব্যঞ্জন। মধুমতি পাশে বসে মুক্তা বসানো পাখা দিয়ে বাতাস করছেন। খেতে খেতে শঙ্খকুমার বললেন, এটা কিসের তরকারি? মধুমতি বললেন, ওটা ধোকার ডালনা, নতুন রান্না, খেয়ে দেখো, খুব ভালো লাগবে। শঙ্খকুমার না জেনে মাছ মুখে দিলেন। অমনি তার বুক ধড়ফড় করে উঠল, নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে লাগলো। আসন থেকে উঠে তিনি টলতে টলতে সিঁড়ি দিয়ে নেমে দিঘির দিকে চললেন। মধুমতি বলল, এ কি হলো, এ কি হলো তোমার? কাঁদতে কাঁদতে তার পিছন পিছন ছুটলেন মধুমতি। দিঘির ঘাটে এসে শঙ্খকুমার জলে ঝাঁপিয়ে পড়লেন। অমনি কোথায় শঙ্খকুমার! শঙ্খকুমার মাছ হয়ে পান্না দিঘির অগাধ জলে মিলিয়ে গেলেন। মধুমতি কাঁদতে কাঁদতে খাটের ওপরে লুটিয়ে পড়লেন। তার কান্না শুনে রাজারানী ছুটে এলেন। ঘাটে দাস দাসীর ভিড় জমে গেল। সবার মুখে এক কথা, কি হলো, কি হলো, কোথায় গেল শঙ্খকুমার? মধুমতি আর মহলে ফিরলেন না, খাটেই পড়ে রইলেন। দিন যায়, রাত যায়, মধুমতি দিঘির জলের পানে চেয়ে কেবল কাঁদেন। কেঁদে কেঁদে তার চক্ষু অন্ধ হয়ে গেল। তারপর তিনি জলে ঝাঁপিয়ে পড়লেন। তার দেহ ধীরে ধীরে পান্না দিঘির অগাধ জলে ডুবে গেল। রাজপুরীতে সুখের দিন ফুরালো। দেশ ছারকার হয়ে গেল। রাজারানী এত শোক সহ্য করতে না পেরে দেহত্যাগ করলেন। তারপর ১০০০ বছর কেটে গেছে, রাজপ্রাসাদ ভেঙে পড়েছে, কিন্তু পান্না দিঘির সবুজ জল এখনো টলটল করছে। সন্ধেবেলা যখন জলের ওপর সোনালি আলো ঝিলমিল করে, তখন গায়ের মেয়েরা দেখতে পায় ২টি প্রকাণ্ড রুই মাছ জলের কিনারায় ঘুরে বেড়ায়, আবার গভীর জলে অদৃশ্য হয়ে যায়।